Bismillahirrahmanirrahim. Welcome to Pinwas Mahila College online class. This is Mizanur Rahman, lecturer in English, Pinwas Mahila College, Pinwas, Rangpur. This class is for the student of class 11 and 12. Lovely student, today we will discuss from second paper, question 5. And you know, this question is correct form of verb or right form of verb. You know, in English sentence, verb works as a living word. অর্থাৎ আমরা জানি ভাব হচ্ছে একটি বাক্যের আত্মা। তাহলে আমাদের বাক্যে যদি ভাব সঠিক রূপ আমরা না জানি, না ব্যবহার করি, তাহলে বাক্য আমাদের অশুদ্ধ হবে। আমরা এই ক্লাস থেকে জানতে পারবো সঠিক ভাবের ব্যবহার। এই সঠিকভাবে ব্যবহার আমাদের সাহায্য করবে রাইটিং অংশে অনেকটাই লিখতে। তো দেখে আসি কারেক্ট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে বা রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে শিক্ষার্থীদের কোন কোন বিষয়ের ওপর জ্ঞান রাখতে হবে, জানতে হবে। আমরা এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, কারেক্ট ফর্মের ভাবে আমরা দেখাচ্ছি টেন্স উইথ ইংলিশ স্ট্রাকচার। অর্থাৎ শিক্ষার্থীকে অবশ্যই টেন্সের ওপর ব্যাপক নলেজ রাখতে হবে। একটি বাক্যকে তুমি কোন টেন্সে রাখবে, কেন রাখবো সে বিষয়ে তোমাকে নলেজ রাখতে হবে। তাহলে আমাদের একটা পয়েন্ট হচ্ছে টেন্স উইথ ইংলিশ স্ট্রাকচার, অর্থাৎ টেন্সের গঠনগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে আসতেছে আমরা ইউজ অফ পার্টিসিপেল, আমাদের পার্টিসিপেলের ব্যবহার। আমরা এখানে ডিটেইল পার্টিসিপেল সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করতে পারবো না, পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তবে পার্টিসিপেল হচ্ছে এরকম একটা যে কোনো একটা সাবজেক্ট অথবা অবজেক্টের কে মডিফাই করবে, তাকে কোয়ালিফাই করবে, এরকম কোনো একটা ওয়ার্ড পার্টিসিপেল সম্পর্কে আমরা ধারণা রাখবো। এরপরে শিক্ষার্থীকে জানতে হবে যে বিষয়টা, তা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, যেটাকে আমরা বলি। ভার্ব সম্পর্কে আমাদের বেসিক নলেজের মধ্যে কোন ভার্বটা বেস ফর্ম, কখন ইউজ করবো, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্বস। অর্থাৎ আমি ভার্বের যে তিনটে রূপ আমরা জানি সে বিষয়ে আমরা নলেজ রাখবো। এরপরে আমরা আদার রুলস রিলেটেড টু ভার্বস, অর্থাৎ ভার্ব সংক্রান্ত আমাদের আরও অনেক নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা অবশ্যই পড়ব। আমরা যে কোনো বইয়ের রাইট ফর্ম অফ ভার্বের চ্যাপ্টারে গেলেই তোমরা অনেকগুলো রুলস দেখতে পারবে। আমি ফর এক্সাম্পল হিসেবে উল্লেখ করতে পারি যে এরকম লেখা থাকবে যে কোনো বাক্যে যদি কোনো শিক্ষার্থী দেখে যে কোনো ভার্বের পূর্বে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরকম কিছু আমাদের ফ্রেজ বা ওয়ার্ড উল্লেখ করা আছে, তাহলে ওই ভার্বটি আইএনজি গ্রহণ করে। এটাকে বলা হচ্ছে আদার রুলস রিলেটেড টু ভার্বস। এরপরে আমরা আসি, শিক্ষার্থীকে জানতে হবে নোয়িং দ্য রুলস অফ মডাল বি অ্যান্ড হ্যাভ ভার্বস। অর্থাৎ আমরা জানি ভার্বের অনেকগুলো ভাগের মধ্যে থেকে মডাল ভার্ব রয়েছে, বি ভার্ব রয়েছে এবং হ্যাভ ভার্ব রয়েছে, এর সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। এরপরে আসি আমরা, শিক্ষার্থীকে অবশ্যই জানতে হবে যে নেগেটিভ এক্সপ্রেশন বা ভার্ব, কিছু কিছু ভার্ব আছে যারা নেগেটিভ হলো নাবোধক অর্থ প্রকাশ করে, অর্থের খাতিরে সেটি নাবোধক রূপান্তর করতে হবে। সেটা টেন্স অনুযায়ী আমরা ধারণা রাখবো যে নেগেটিভ। যদি দেখো উদাহরণ হিসেবে আমরা আমাদের টেক্সটে আমরা দেখাবো নেগেটিভ বাক্যতে করতে গেলে আমরা জানি, তোমরা জানো যে সাহায্যকারী ভাবের পরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাবের পরে নট দিব এবং মূল ভাবটা প্রেজেন্ট রূপ বসাবো, বা টেন্স অনুযায়ী যে নেগেটিভ গঠনটা হয় সেটা আমরা অবশ্যই ফলো করবো। এবং সর্বোপরি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বে, তা হচ্ছে ফরমেশন অফ প্যাসিভ ভয়েস। অর্থাৎ তোমরা জানো যে ইংরেজি গ্রামারে একটি অক্ষর রয়েছে, তার নাম হচ্ছে ভয়েস। ভয়েসের দুটি ভাগ আমরা জানি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো সেখানে কারেক্ট ফর্ম ভার্বটা আমাদের প্যাসিভ ফর্মটা অনেকটা ইউজ করা হয়। শিক্ষার্থীকে অবশ্যই লাইন করে বুঝতে হবে এটা অ্যাক্টিভ সেন্সে আছে না প্যাসিভ সেন্সে রয়েছে। অ্যাক্টিভ আমরা এইভাবে একটু সংক্ষেপে বলে নেই যে অ্যাক্টিভটা যেখানকার সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ ডুয়ার, যে সে সরাসরি নিজে কাজ করবে। আর প্যাসিভ ফর্মটা এরকম যে সাবজেক্টটা নিষ্ক্রিয়, অর্থাৎ ডুয়ার যে কাজ করে সে নিষ্ক্রিয় থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কারেক্ট ফর্ম ভাগ করতে গেলে এই বিষয়ের উপর যদি আমরা একটু স্টাডি করি, পড়াশোনা করি, তাহলে আমার আমি আশা করি, বিশ্বাস করি যে তোমরা সঠিক ভাবটা বাক্যে ইউজ করতে পারবে এবং পরীক্ষায় বসে যে আমাদের একটা আইটেম রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম ভার্ব, সেখানে শুদ্ধ করতে পারবে। তো আমরা দেখে আসি আমাদের এই যে প্রয়োজনীয় রুলসগুলো একটা টেক্সটের মাধ্যমে আমরা এখন অ্যাপ্লাই করি। তোমরা খাতা কলম নাও, খাতায় তোমরা এই টেক্সটটা উল্লেখ করতে পারো।
টেক্সটটা তোমরা লিখবে। আমি টেক্সটটি করতেছি, করে আমি কারেক্টটাও লিখব। আমরা এখানে এই সূত্রগুলোর আলোকেই একটি টেক্সট লিখেছি। তো লেটস রিড দ্য টেক্সট। চলো আমরা টেক্সটটা পড়ি। আ হসপিটাল বি দ্য হোম ফর দ্য সিক। একটি হাসপাতাল অসুস্থদের জন্য একটি আবাসস্থল বা চিকিৎসা কেন্দ্র। তো এখানে শিক্ষার্থীকে আমরা টেস্ট করার জন্য এখানে ব্র্যাকেটে বি লিখছি। আমরা বি বলতে আমরা জানি যে আমাদের বি ভার্ব, ভার্বের যে অনেকগুলো ভাগের মধ্যে আমরা লিখছি ওখানে মডেল ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তো এখানে বি বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, আর। এবং আমাদের এখন বর্তমান সময়কে নির্দেশ করতে আমরা জানি এম, ইজ, আর, রশ্মি, অতীতকে ওয়াজ, আর অ্যাকর্ডিং টু সাবজেক্ট টেন্স তোমরা জানো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি হসপিটাল অসুস্থদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র বা আবাসস্থল তাদের। তাহলে এটা সর্বসময় অতীতেও ছিল, বর্তমানে এবং ভবিষ্যতে। অর্থাৎ এইরকম যে বাক্যগুলো সেন্স প্রকাশ করে সেখানে আমরা বর্তমানকে নির্দেশ করি। তো এই সেখানে আমরা সাবজেক্ট অনুসারে, এই সাবজেক্টে যেহেতু সিঙ্গুলার নাম্বার, আমরা জানি বাক্যের ভার্বগুলো নির্ধারিত হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তাদের নাম্বার অনুযায়ী। যেহেতু সিঙ্গুলার নাম্বার এটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা সিঙ্গুলার ভাবে ইউজ করবো, অর্থাৎ বির পরিবর্তে আমাদের এখন আসবে ইজ। তো আমরা কিন্তু পরীক্ষায় টেক্সটটি আমার লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র উত্তর লিখি। তোমরা এইভাবে তোমার পরীক্ষার স্ক্রিপ্টে উত্তর শুনে লিখবে। আমাদের এতে উত্তর আসলো ইজ। আমার পরবর্তী লাইনে যাচ্ছি। ইট গিভ মেডিকেল ট্রিটমেন্ট টু দেম। অর্থাৎ ইট দ্বারা আমার হসপিটালকে বোঝানো হচ্ছে যে ইহা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। তাহলে ইট গিভ আমাদের ব্র্যাকেটে, সূত্ররূপে আমি কি করবো? তখন আমার দেখতে হবে যে স্ট্রাকচার ইংলিশ আমি যে কথা লিখছি আমি একে কোন টেন্সে রাখবো। তাহলে এটা নিশ্চয়ই রিফার করতেছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সর্বসময় একটি হসপিটাল অসুস্থদের জন্য সেবা দিয়ে থাকে। তাহলে ইট গিভস, অর্থাৎ আমরা এই সূত্রটা জানি যে আমরা উল্লেখ করছিলাম যে এখানে আদার্স টু রিলেটেড টু ভার্ব, সেক্ষেত্রে যে কোনো বাক্যের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিটকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের ফুল ভার্বের সঙ্গে এস বাই এস করতে হয়। তাহলে আমরা এখানে এস দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে আমাদের বি নম্বরের উত্তরটা আমাদের আসতেছে গিফটস। এরপর লাইন দেখা যাচ্ছে আ হসপিটাল ব্র্যাকেটে আছে রান আইদার বাই পাবলিক সাবস্ক্রিপশন অর বাই রান ফ্রম দ্য গভর্নমেন্ট। একটি হাসপাতাল হয় সরকার কর্তৃক অথবা কোনো ব্যক্তি মালিকানা দ্বারা পরিচালিত হয়। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বলছিলাম যে ফরমেশন অফ প্যাসিভ কি তোমরা এখানে ক্লিয়ার হবে। একটি হাসপাতাল কখনো নিজে নিজে পরিচালিত হতে পারে না, কারো না কারো দ্বারা। যে আমরা এখানে উল্লেখ করতেছি যে বাই উল্লেখ করা আছে, আমরা জানি প্যাসিভ ফর্মে বাইটা উল্লেখ করা থাকে, এটা ইন্ডিকেট করতেছি প্যাসিভ ফর্ম। যদি আমাদের কোনো বাক্য প্রেজেন্ট ইনডেফিনিটকে প্যাসিভ নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা জানি সাহায্যকারী ভাব এম ইজার এবং ভাবের পাস্ট পার্টিসিপল। যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমাদের সাহায্যকারী ভাবে সেখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে ইজ এবং রান এর পাস্ট পার্টিসিপল, রানের পাস্ট পার্টিসিপল তোমরা জানো রানিং, তাহলে ইজ রান, অর্থাৎ রান রেন রান। তাহলে আমাদের সি নম্বর উত্তরটা হচ্ছে ইজ রান, যেহেতু অনেক দ্বারা পরিচালিত হয়। পরবর্তী বাক্যে আমরা যাই। আ বিগ হসপিটাল টু হ্যাভ আ লার্জ স্টাফ অফ কোয়ালিফাইড ডক্টরস অর ট্রেন্ড নার্সেস। আচ্ছা, আমি এইটুকু বলিনি যে একটি বড় হসপিটালে থাকে বিশদ যোগ্য সম্পূর্ণ ডাক্তার অথবা প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা। তাহলে এই বাক্যটা আমি এখন হ্যাভ ভার্ব ইউজ করতে পারছি। আমরা হ্যাভ ভার্ব করতে বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রেজেন্ট ইন্ডিফিনিটকে প্রেজেন্ট সেন্সকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী পাঠা দেবো এখানে হ্যাজ। তাহলে হ্যাভ আর হ্যাজের পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন বহুবচন এরকম হবে তখন হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা হ্যাজ দিই বর্তমান সেন্সে বোঝার ক্ষেত্রে। তাহলে এ বিগ হসপিটাল হ্যাজ, তাহলে আমাদের ডি নম্বর উত্তর আসতেছে হ্যাজ। হোয়াই আই স্মল ওয়ান হ্যাজ এ স্মল এস্টাবলিশমেন্ট। আর ছোট একটি হাসপাতাল, ছোট মানে সেই মানে ডাক্তার বা নার্স থাকে। আ ভিলেজ চ্যারিটেবল ডিসপেন্সারি হুইচ, একটি গ্রাম্য দাতব্য চিকিৎসালয়, হুইচ যাহা রেন্ডার ট্রিটমেন্ট টু পোর রুরাল পিপল ইজ অলসো এ কাইন্ড অফ হসপিটাল। হচ্ছে একটি গ্রাম্য দাতব্য চিকিৎসালয় যাহা, অর্থাৎ হুইচ এখানে নির্দেশ করতেছে, নির্দেশক হিসেবে আমরা তোমরা ডিটারমিনার বা মডিফায়ার জানা থাকবে যে হুইচ একটি ডিটারমিনার বা নির্দেশক হিসেবে কাজ করে। একটি বাক্যের সাবজেক্ট
রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। রিলেটিভ প্রোনাউন বাক্যের সাবজেক্টকে নির্দেশ করতেছে এখানে। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে সেইটা অনুযায়ী ভার্ব হবে। এখানে আমাদের এই ভিলেজ ভেজিটেবল ডিসপেন্সারি সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এখানে ভার্বটি এস গ্রহণ করবে, অর্থাৎ রেন্ডার্স। তাহলে আমাদের কি নম্বর উত্তরটা হচ্ছে রেন্ডার্স। এটা শুধু আমরা অলরেডি পেয়ে গেছি বি নম্বরে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এস বাই এস গ্রহণ করে। ইস হসপিটাল হ্যাজ টু সেকশন, প্রতিটি হসপিটালের দুটি করে সেকশন ভাগ থাকে। একটা হচ্ছে দ্য আউটডোর অ্যান্ড দ্য ইনডোর, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ। জেনারেলি এ গ্রেটার নাম্বার অফ সিক পিপল ট্রিট ইন আউটডোর সেকশন, সাধারণত বিশদ পরিমাণের বা অনেক মানুষ বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা যে কথা বলেছি যে ফরমেশন অফ প্যাসিভ, এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের কার্যক্রম ভাববে। এটি করতে গেলে আমাদের প্যাসিভ বুঝতে হবে। দেখো এখানে তোমরা বুঝবা সহজে একটু দেখে আমি চেষ্টা করতেছি। এ গ্রেটার নাম্বার অফ সিক পিপল, যে অনেক মানুষ, অনেক অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ তারা চিকিৎসা দেয় না, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ এই বাক্যের সাবজেক্টটি গ্রেটার নাম্বার অফ সিক পিপল বহু হিসেবে রয়েছে এবং সাবজেক্ট নিষ্ক্রিয়, অন্যের দ্বারা কাজ চিকিৎসা নেওয়া হয়। অতএব এই বাক্যটি প্রকাশ করতেছে প্যাসিভ সেন্স। অতএব প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি সাহায্যকারী ভাব লাগবে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, তাহলে অ্যামিজার লাগবে এবং মূল ভাবটি পাস্ট পার্টিসিপল, তাহলে ট্রিটেড। আমাদের উত্তরটা এখানে আসতেছে আর ট্রিটেড। এর পরবর্তী বাক্যে আমরা যাই ইনডোর। পিপল অ্যাটাক উইথ সিরিয়াস ইলনেস অ্যাডমিট ইন ইনডোর সেকশন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, যা হচ্ছে আমাদের ইউজ অফ পার্টিসিপেন্ট ব্যবহার আমরা জানতে পারবো জি নম্বরটিতে, আর এইচ নম্বরটি প্যাসিভ। কিভাবে আমি দেখাচ্ছি দেখো। পিপল লোকজন যারা গুরুতর অসুস্থ, অর্থাৎ লোকজন এই রোগের দ্বারাই আক্রান্ত হয়, এই লোকগুলোর পরিচয় বহন করতেছে। পার্টিসিপেন্টের কাজই হচ্ছে কোনো সাবজেক্টের বা অবজেক্টের পরিচয় জ্ঞাপন করা, তাদের বুঝিয়ে দেওয়া, নির্দেশ করে দেওয়া। লোকজন অ্যাটাক, অর্থাৎ এটাকে আমাদের পাস্ট পার্টিসিপেল রূপান্তর করতে হবে, যেহেতু অন্যের দ্বারা কাজ বা প্যাসিভ সেন্স। প্যাসিভ সেন্স বোঝাতে আমরা জানি পাস্ট পার্টিসিপেল ইউজ করতে হয়, আর যদি অ্যাক্টিভ সেন্স বুঝাইতো তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করতাম। তাই এখানে উত্তরটা হবে অ্যাটাকড, অর্থাৎ ইডি যুক্ত করবো আমরা, অ্যাটাক, অ্যাটাকড। আর অ্যাডমিটেড ইন ইনডোর, আমরা তাদেরকে অন্তর্বিভাগে, অর্থাৎ আমাদের যে দুটি সেকশন আউটডোর ইনডোর, ইনডোর তাদেরকে ভর্তি করানো হয়। ইয়া প্যাসিভ সেন্স, কারণ ভর্তিটা তো অন্যের দ্বারা হয়, সুতরাং দিস ইজ এক্সপ্রেসিং প্যাসিভ সেন্স। তাহলে আর অ্যাডমিটেড, আর অ্যাডমিটেড তাদেরকে ভর্তি করা হয় ইনডোরে। দে কিপ দেয়ার আন্ডার ট্রিটমেন্ট টিল দে কনসিডার ফিট টু লিভ, তাদেরকে সেখানে রাখা হয়, অর্থাৎ এই অসুস্থ ব্যক্তিগুলোকে রাখা হয়, তার কার দ্বারা রাখা হয়, অন্যের দ্বারা রাখা হয়। দিস অলসো এক্সপ্রেস প্যাসিভ সেন্স, ইহা কিন্তু প্যাসিভ অর্থ প্রকাশ করতেছে। তাহলে দে আর কেপ্ট, তাদেরকে রাখা হচ্ছে, কার দ্বারা রাখা হচ্ছে, কর্তৃপক্ষের দ্বারা, তার মানে ইজ প্যাসিভ, তাদেরকে রাখা হচ্ছে সেখানে যতক্ষণ না তাদেরকে সুস্থ হিসেবে গণ্য করা হয়, তাদেরকে গণ্য করা হয়, তার মানে অন্যের দ্বারা, অর্থাৎ ডাক্তার গণ্য করবে তুমি সুস্থ না অসুস্থ। দিস ইজ অলসো প্যাসিভ, ইহাও প্যাসিভ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ সেন্স যেহেতু, তাহলে আমাদের সাহায্যকারী ভাব লাগবে অ্যামিজার, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট। কিভাবে প্রশ্ন করতে পারো, কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট? দেখো তাদেরকে সর্বসময় সুস্থ না অসুস্থ ডাক্তাররা বিবেচনা করে আসতেছে কাজটা, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডেফিনিট নির্দেশ করতেছে। তাহলে দে আর কনসিডার্ড, তাদেরকে বিবেচনা করা হয় সুস্থ না অসুস্থ। তো আমরা দেখতে পেলাম এখানে বেশ কয়েকটি প্যাসিভের ব্যবহার, পার্টিসিপেল ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই টেক্সট এবং কার্যক্রম ভাব সম্পর্কে যদি কোনো কোনো অসুবিধা হয় বা কোনো টেক্সট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের অনলাইন বিরোধ মহিলা কলেজ অনলাইন ক্লাসের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো। আর তোমরা অবশ্যই এই তোমরা যারা পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী বসে রয়েছো, তোমরাও পড়াশোনার মধ্যেই থাকবে, বাইরে বেশি ঘোরাফেরা না করে। আর পরবর্তী ক্লাসে সকলকে আমরা আবার স্বাগত জানাচ্ছি। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।